স্বাগত সবাইকে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সিরিজের 21তম ভিডিওতে। মাইন্ড ম্যানেজমেন্ট পর্বে আলোচনা করছিলাম আমাদের মনোভাব তৈরিতে রাজনৈতিক পরিবেশের ভূমিকা নিয়ে। আমার এই রাজনৈতিক আলোচনার উদ্দেশ্য কোনো বিশেষ রাজনৈতিক দল বা মতের পক্ষ বা বিপক্ষ নেওয়া নয়, বরং রাজনৈতিক পরিবেশের অসঙ্গতিগুলো তুলে ধরা এবং এই অসঙ্গতিতে কিভাবে আমরা এতটাই অভ্যস্ত হয়ে যাই যে এই অন্ধকারেই আমরা একসময় স্বাচ্ছন্দ্য বোধ করি, কেউ আলো জ্বালালেই বরং বিরক্ত হই। চার্লস ডিকেন্স তার এ টেল অফ টু সিটিজ বইয়ে এক বন্দির গল্প লিখেছেন, যাকে মাটির নিচে অন্ধকার একটা রুমে আটকে রাখা হয়। তার সাজার মেয়াদ শেষ হওয়ার পর যখন তাকে মুক্তি দেয়া হলো, বাইরের মুক্ত আলোতে এসে সে অস্বস্তি বোধ করতে লাগলো। সে বলল, আমি মুক্তি চাই না, আমি আমার অন্ধকার কক্ষে ফিরে যেতে চাই। আমরা যে রাজনৈতিক দলই সমর্থন করি সে দলের সমালোচনা করা যাবে না। সে দল বা নেতা যাই করুক তার পক্ষে মিথ্যাচার করতে হবে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই মিথ্যায় আমরা এতটা অভ্যস্ত হয়ে গেছে যে কেউ সত্যি বললেই বরং বিরক্ত লাগে। এক শিক্ষক তার ছাত্রকে জিজ্ঞেস করলেন, তুমি কি মিথ্যাবাদী রাখাল আর নেকড়েবাগের গল্পটা পড়েছ? জি স্যার, পড়েছি। তো এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? স্যার, এই গল্প থেকে আমরা শিখলাম যে যতদিন মিথ্যা কথা বলবেন লোকজন সব দৌড়ে আসবে, আর যেদিন সত্য কথা বলবেন সেদিন একটা লোকও আসবে না। আসলে সত্য বললেই এখন মানুষ ভয় পায়, মানুষ ভালো কিছু আশা করতেই ভুলে গেছে। আমেরিকায় কয়েকটি মুসলিম দেশের নাগরিককে প্রবেশ করতে দেয়া হবে না এমন প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়ে প্রতিশ্রুতি অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 6টি মুসলিম দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাহী আদেশ দেন। কিন্তু প্রেসিডেন্টের এসব নির্বাহী আদেশ আদালত নাকচ করে দেয়। খোদ ডোনাল্ড ট্রাম্প যে বিচারপতি নিয়োগ দেন, নিয়োগ পাওয়ার পর তিনি তার দায়িত্ব পালন করবেন সংবিধান অনুযায়ী, ট্রাম্পের ইচ্ছা অনুযায়ী নয়। আর এটাই আইনের শাসন। আমেরিকার সমসাময়িক ইতিহাসে ডোনাল্ড ট্রাম্প খুবই জনপ্রিয় এবং অজনপ্রিয় প্রেসিডেন্ট। শুরু থেকেই সমালোচকদের ধারণা ছিল ট্রাম্প রিপাবলিকান পার্টির নমিনেশনই পাবেন না। রিপাবলিকান কনভেনশনে ট্রাম্প জিতলেও বিশেষজ্ঞরা আশা করছিলেন শেষ পর্যন্ত হয়তো ট্রাম্পকে নমিনেশন দেওয়া হবে না। পল রায়ানকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করল যে এত বিতর্কের পরও কেন ট্রাম্পকে নমিনেশন দেওয়া হলো, পল রায়ানের সোজা উত্তর, উই হ্যাভ টু রেসপেক্ট আমেরিকান পিপলস ডিসিশন। নির্বাচনে ট্রাম্প জেতার পরও অনেকে আশা করছিলেন ইলেকট্রাল কলেজের প্রতিনিধিরা হয়তো ট্রাম্পকে ভোট দিবেন না, কিন্তু সেটাও হয়নি। প্রেসিডেন্ট বারাক ওবামা প্রেসিডেন্সিয়াল রীতি ভেঙে ট্রাম্পের কঠোর সমালোচনা করেন এবং নজিরবিহীনভাবে হিলারি ক্লিন্টনের নির্বাচনী প্রচারণায় অংশ নেন। কিন্তু কেউ একবারও প্রশ্ন তোলেনি প্রেসিডেন্ট ওবামার অধীনে নির্বাচন সুষ্ঠু হবে কিনা। আল গোর ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থাতেই প্রেসিডেন্ট নির্বাচন করেন এবং জর্জ বুশের সাথে সামান্য কিছু ভোটে পরাজিত হন। কিন্তু ফ্লোরিডার একটি ভোট কেন্দ্রে আল গোরের কিছু ভোটিং মেশিন ভুলবশত বুশের নামে কাউন্ট করে। সে কয়টি ভোট হাতে গুনে দেখা গেল সে ব্যবধান বিবেচনায় নিলে আল গোরই প্রেসিডেন্ট হন। কিন্তু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট আদেশ দিল ভোট হাতে গোনার কোনো লিখিত বিধান নাই, সুতরাং ভোটিং মেশিনের হিসাবই চূড়ান্ত এবং জর্জ বুশ প্রেসিডেন্ট ইলেক্ট। আল গোর শুধু বুশকে অভিনন্দনই জানায়নি, বরং এই বিষয়কে আদালত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমেরিকান জনগণের কাছে ক্ষমাও চান। বিষয়টা অনেকটা লগান সিনেমায় গোলির বোলিং অ্যাকশন নিয়ে ক্যাপ্টেন রাসেল আপত্তি জানালে আম্পায়ার রায় দেন তার বোলিং অ্যাকশন ঠিক না হলেও এ বিষয়ে কোনো লিখিত আইন নেই। তাই বোলিং অ্যাকশন নিয়ে লিখিত আইন প্রণয়ন করতে হবে, কিন্তু সেটা এই ম্যাচের পর। আমেরিকায় কোর্ট, নির্বাচন কমিশন, সিনেট, হোয়াইট হাউস, ইলেকটোরাল কলেজ এসব প্রতিষ্ঠান আমাদের দেশের মতো নাম সর্বস্ব নয়। নাম দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যাই হোক, এসবে মানুষের আস্থা ও ভরসা কতখানি সেটাই সবচেয়ে বড় বিষয়। রাজা বাদশাহ নামে কত মানুষ রাস্তায় ভিক্ষা করে। 70-এর নির্বাচন আমাদের মুক্তিযুদ্ধ স্বাধীনতার পটভূমি, যে নির্বাচন পশ্চিম পাকিস্তানের সামরিক সরকারের অধীনেই হয়েছিল, কিন্তু সে নির্বাচনের ফলাফল বলে দেয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছিল। যে মহান নেতার ডাকে, যে আওয়ামী লীগের নেতৃত্বে 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল একটি ন্যায়ভিত্তিক শোষণমুক্ত গণতান্ত্রিক দেশের জন্য, স্বাধীনতার 5 দশক পর সেই আওয়ামী লীগ জাতিকে এমন নির্বাচন উপহার দিল যার ফলাফল কিম জং উনের স্বৈর সরকারের অধীনে অনুষ্ঠিত প্রহসনের নির্বাচনের মতো। বিএনপিও এমন প্রহসনের নির্বাচন করেছিল এবং করতে চেয়েছিল, কিন্তু সফল হয়নি। আওয়ামী লীগ সফল হয়েছে, আওয়ামী লীগকে অভিনন্দন। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট প্রতিটা ডিপার্টমেন্টকে এমনভাবে ম্যানিপুলেট করা হয়েছে যে এসব প্রতিষ্ঠানের প্রতি শুধু সাধারণ মানুষ নয়, বরং এসব সংস্থার সদস্যরাও নৈতিক আস্থা হারিয়েছে। এখন আত্মসম্মান বোধসম্পন্ন মেধাবী মানুষরা আর রাজনীতিতে আসতে চান না, কারণ নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে নির্লজ্জ দলদাস হতে পারবেন না। প্রশাসনিক এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্যকে বিবেচনায় নিয়ে এসব পদকে এমনভাবে বিতর্কিত করা হয় যে মেধাবীরা আর এই অসুস্থ প্রতিযোগিতায়ও নামতে চাইবে না।
ঢাকা ইউনিভার্সিটির ভিসি মানে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিক্ষক লীগের সভাপতি। কোনো জেলার পুলিশ সুপার শুনলেই মনে হয় তিনি সংশ্লিষ্ট জেলা পুলিশ লীগের নেতা। সর্বস্তরে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ এবং প্রমোশন। জনপ্রশাসনকে ক্ষমতাসীনদের রাজনৈতিক দল বানানোর এই প্রক্রিয়ায় কী পরিমাণ মেধার অপচয় আর এই জনপ্রশাসনকে কতটা ডিমোরালাইজড আর ডিরেল করা হচ্ছে তার কোনো হিসেব নেই। এবং এসব যে কারণে করছে তা হচ্ছে পিছনে ফেরার কোনো রাস্তা নেই। ক্ষমতা একবার হাতছাড়া হলে পরিণতি কী হতে পারে বিএনপি এবং বিলুপ্তপ্রায় জামাত এখন খুব ভালোভাবেই বুঝতে পারছে। আওয়ামী লীগও 23 বছর ক্ষমতার বাইরে থেকে বুঝতে পেরেছিল রাষ্ট্রের সাথে লড়াই করে একটা রাজনৈতিক দল তো পারবে না। এখন বিরোধী জোটকে কত অক্ষম অথর্ব মনে হয় আর সরকারি জোটকে কত অজেয় রাজনৈতিক পরাশক্তি মনে হয়। খালেদা জিয়াকে কারাগারে মেরে ফেললেও বা এই সংসদের মেয়াদ 10 বছর করে নিলেও প্রতিবাদ করার কেউ নাই। কিন্তু ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় শেখ হাসিনা, খালেদা জিয়া সহ বিএনপি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ধরতে যখন গ্রেফতার অভিযান শুরু হয় তখন দেখা গেল আওয়ামী লীগের মহাসচিব আব্দুল জলিল তওবা করে রাজনীতি ছেড়ে দিচ্ছেন। বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া সংস্কারপন্থী হয়ে গেলেন। রাস্তায় হ্যামার, রোলস রয়েস ফেলে কত প্রভাবশালী নেতারা দিক বিদিক ছুটতে থাকে, কারণ রাষ্ট্রের সাথে আলটিমেট কনফ্রন্টেশনে যাওয়া মানে তো সিভিল ওয়ার। আমরা ব্রিটিশ বিরোধী বিদ্রোহ করেছি, পাকিস্তান বিরোধী বিদ্রোহ করেছি, কিন্তু এখন কার বিরুদ্ধে করব? আওয়ামী লীগ বিএনপি তো আলাদা নেশন নয়, একই নেশনের এপিঠ ওপিঠ। তাই হয় ক্ষমতায় নয় ধুলায় মিশে যেতে হবে, এমন রাজনৈতিক বাস্তবতায় আমাদের গণতন্ত্র। কিন্তু এর পরিণতি বুঝতে রাষ্ট্রবিজ্ঞানী হতে হবে না। গণতন্ত্র শুধু একটা শাসন ব্যবস্থাই নয়, এটা ক্ষমতার পালাবদলের একটা প্রক্রিয়াও। শান্তিপূর্ণ স্বাভাবিকভাবে না হলেও ক্ষমতার পালাবদল তো হবেই। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে আওয়ামী লীগে যে নেতৃত্ব সংকট, অন্তর্কোন্দল তৈরি হয়েছিল তা কাটিয়ে উঠতে 2 দশক লেগেছিল। আর এর একটা কারণ দলে গণতন্ত্র চর্চা না থাকায় নেতৃত্ব সংকট, আরেকটা কারণ যারা মুজিব কোট পরে বঙ্গবন্ধুর চেয়েও বড় মুজিব সেনা সেজে বসেছিলেন তারাই ঘরের শত্রু বিভীষণ হিসেবে আবির্ভূত হয়েছিলেন। এই সরকারের বেলাতেও এটা প্রযোজ্য। একটু গর্তে পড়লেই দেখবেন যাদের গলা পর্যন্ত ঘি খাওয়াচ্ছেন তারাই সবার আগে বিশ্বাসঘাতকতা করবে। যারা একটা পদের লোভে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে তারা আপনাকে চিনবেই না। বঙ্গবন্ধুর হৃদয় বিদারক হত্যাকাণ্ডের পর যে রাজনৈতিক অচলাবস্থা, মিলিটারি কু, পাল্টা কু, রাজনৈতিক হত্যাকাণ্ড, সামরিক শাসন, স্বৈর শাসন, তারপর গণতন্ত্রের জন্য যুগপৎ আন্দোলন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদের গণতন্ত্র আলোর মুখ দেখেছে। কিন্তু যারাই ক্ষমতায় যাচ্ছে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করেছে। বিএনপি না পারলেও আওয়ামী লীগ পেরেছে। বিরোধী দল তো দূরে থাক, সরকার এতটা বিরোধিতাহীন যে এটা নিয়ে সরকার নিজেই বিব্রত। যে কোনো সরকারের জন্য এমন সুখের সময় আর নাই। তবে আমি কূটনীতির ছাত্র, পর্দার আড়ালের বিষয়ে আগ্রহ বেশি। পর্দার আড়ালে এমন কিছু ঘটে যে সিনেমার দৃশ্যপটের মতোই চোখের পলকে বদলে যায় সব কিছু। সিনেমাটিক কিছু না হলেও আবারও রাজনৈতিক অস্থিরতা, নেতৃত্বের সংকট, অন্তর্কোন্দল, কু, পাল্টা কু, স্বৈরশাসক এবং গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রাম, এবং সেই সংগ্রামের ভিতর দিয়েই আরেকজন শেখ হাসিনা এবং খালেদা জিয়া জন্ম নেবেন, এই অবিসম্ভাবী বাস্তবতা ভুলে গেলে চলবে না। যেটুকু পথ আমরা এগিয়েছি তার চেয়ে অনেক বেশি পথ আমরা পিছিয়েছি। এই ভিডিওর বক্তব্যের সাথে আওয়ামী সমর্থক বন্ধুরা একমত হতে পারবেন না এবং পরবর্তী ভিডিওর বক্তব্যের সাথে বিএনপি জামাতের সমর্থকরা একমত হতে পারবেন না, এবং আমার উদ্দেশ্য মূলত এটাই প্রমাণ করা। কারণ সালিশ করেন কিন্তু তালগাছ আমার, আর তালগাছ আমার না হইলেও কিছু করার নেই, কারণ তালগাছ অলরেডি খাওয়া শেষ। আগামী ভিডিওতে কথা বলবো বিএনপি জামাতের রাজনীতি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই।